ইয়ামাহার গাড়িগুলা কি প্লেনে করে নিয়ে আসে তার জন্য এত দাম রাখে, আমি শিওর জানি না এটা, নাকি পার্সোনাল হেলিকপ্টার আছে। তো ভাই আমাকে যেটা জিজ্ঞেস করছে যে ইন্ডিয়াতে এফজেড ভার্সন 4, তারপর আপনার হর্নেট 2.0, বাজাজ N160 এইগুলোর প্রাইস অলমোস্ট 1,30,000 থেকে 1,50,000 রুপির মধ্যে। ওয়েলকাম টু টুবেলস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাজ ইউজুয়াল আজকেও ভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছি, অ্যান্ড যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু আমি ডেলি লাইফ ব্লগ করি, তো আমার কোনো স্পেসিফিক কন্টেন্ট হয় না, খুব কমই স্পেসিফিক কন্টেন্ট হয়। রেগুলার আমি কী করি এগুলোই আমি দেখাইতে চাই। আর আজকেও রাত্র হয়ে যাবে বাসায় যেতে যেতে, যেহেতু ক্লাস 4টায় শেষ হয়। নারায়ণগঞ্জ ঢুকতে ঢুকতে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা লাগে। আর আমি অলওয়েজ বাড্ডা হয়ে স্টাফ কোয়ার্টার হয়ে তারপর বাসায় যাই, বাট আজকে রামপুরা হয়ে আসলাম, কারণ স্টাফ কোয়ার্টার হয়ে অনেক ঘুরতে হয়। আর এটা ভাল লাগে না, কারণ সারাদিন ক্লাস করার পর এত এনার্জি থাকে না জ্যাম ঠেলার মতো। কিন্তু আজকে তো আরেক বিপদে পড়লাম, মানে বাড্ডাতে তো নর্মালি জ্যাম থাকেই, কিন্তু আপনার রামপুরা তো ভালো জ্যাম পাইছি। আর এই রিক্সাগুলো এমন করে কেন, মানে ওরা ডানের লেনে চলে যায় কেন? ওরা অলওয়েজ বামের লেনে থাকবে, ডানের লেনে গাড়ি, বাইক, বাস এইগুলো চলবে। বুঝি না ওরা এত অনিয়ম কেন করে, আর ধরে শুধু বাইকারদের। কি একটা বাজে অবস্থা। আর আমি এখনও বলবো যে খিলগা ফ্লাইওভারটা আমার অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে আমার এই ফ্লাইওভারটা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার হেডলাইটের আলো খুবই বাজে, যার জন্য আমার এক্সট্রা একটা ফগ ইনস্টল করতেই হয়েছে। কারণ হর্নেট 2.0 এর দুইটা জিনিস আমার খুব খারাপ লাগছে, হেডলাইটের আলোটা, অ্যান্ড এরপর হচ্ছে পেছনের চাকাটা অনেক স্কিড করে। তো আমি যদি ফগ ইনস্টল না করতাম, আমার খুব প্যারা হইতো আপনার বাইক রাইড করতে রাতে। আর ফগ লাগে আরেক জ্বালা, সার্জেন্টরা ওয়েট করে কখন ধরবে আর একটা মামলা দিয়ে দিবে। মেবি ওরা পার্সেন্টেজ পায়, এর জন্য এই কাজটা করে। কারণ ফগের মানে কেন বললাম, ওরা ছোট ছোট জিনিসেও মামলা দেয়, ফগ বাদ দিলাম, অনেক সিলি সিলি ম্যাটারও মামলা দিয়ে দেয়। তো এর জন্য বললাম, সামনে হয়তো সার্জেন্ট থাকতে পারে, আমার উচিত ফগটা অফ করে দেওয়া। তো এই খিলগা ফ্লাইওভার থেকে নামতে নিলে মানে এই পাশ দিয়েও ওই পাশ দিয়েও খুব ভাঙা পড়ে। তো আমি অলওয়েজ কী করি, যে কোনো একটা সাইড দিয়ে রাইড করি। আচ্ছা, আমার মেবি বাম সাইডের লেনে থাকা উচিত ছিল, কারণ এখান দিয়ে স্মুথলি একটা বাইক নেমে যেতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। একটা ভাই আমাকে কমেন্ট করছে, এই কমেন্টের রিপ্লাইটা আমি কি দিব আমি বুঝতেছি না। তো ভাই আমাকে যেটা জিজ্ঞেস করছে যে ইন্ডিয়াতে এফজেড ভার্সন 4, তারপর আপনার হর্নেট 2.0, বাজাজ N160 এইগুলোর প্রাইস অলমোস্ট 1,30,000 থেকে 1,50,000 রুপির মধ্যে। সেটা বাংলাদেশে আইসা হইতাছে 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে। বাট R15 ভার্সন 4 যেটার দাম, ওইটা ইন্ডিয়াতে 2 লাখ রুপি নাকি 2,20,000 রুপির মতো। তো 70,000 রুপি ডিফারেন্সে বাংলাদেশে আইসা প্রায় ডাবল দাম হয়ে যেতেছে। যেইখানে বাংলাদেশে 3 লাখ টাকায় এফজেড ভার্সন 4 হর্নেট 2.0 পাওয়া যেতেছে, অ্যান্ড ইন্ডিয়াতে ওইটার দাম 1,40,000 থেকে 50,000 রুপির মধ্যে। বাট 70,000 রুপির ডিফারেন্সে বাংলাদেশে দাম হয়ে যেতেছে R15 ভার্সন 4 এর 6.5 লাখ, 6 লাখ। তো এই কোশ্চেনটা আমাকে ভাই করছে, অ্যান্ড আমার কথা হচ্ছে ভাই, এইটা আমি আসলেও জানি না ইয়ামাহার গাড়িগুলা কি প্লেনে করে নিয়ে আসে তার জন্য এত দাম রাখে, আমি শিওর জানি না এটা, নাকি পার্সোনাল হেলিকপ্টার আছে ওদের। তো এটা জাস্ট ফান করে বলতেছে, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আমার মনে হয় এসিআই এটার দামটা নির্ধারণ করে, যেহেতু তো এসিআই আপনার দামটা বাড়ায় রাখছে, বা হয়তো ওদের ইন্ডিভিজুয়াল কোনো কস্ট আছে যেটার জন্য ওরা দাম বাড়ায় রাখছে। আমি তো ইয়ামাহাতে জব করি না, তাই আমি বলতে পারবো না। বাট এই জিনিসটা একদমই ঠিক না অ্যাজ এ আমার পার্সপেক্টিভ। ভাই, ইন্ডিয়ার থেকে বাংলাদেশের
মানে ইন্ডিয়াতে তো আরও বাইক আছে যেগুলা 1,50,000 রুপি, ওইগুলো যদি বাংলাদেশে 3 লাখ টাকা বেচতে পারে, তো 1,90,000 বা 2 লাখ রুপির যে R15 ওইটা বাংলাদেশে 6 লাখ কেমনে হয়ে যায়? আমারও এটা কোশ্চেন। তো এটা জানলে আমাকে প্লিজ জানাবেন আপনারা। মোটামুটি আজকে ভালোই রাশ। অ্যাকচুয়ালি সারাদিন ক্লাস করে বাসায় ফেরার টাইমে খুবই টায়ার্ড লাগে, অ্যান্ড মাথায় চিন্তা থাকে যে কতক্ষণে বাসায় যাব, আর জ্যাম ঠেলতে খুবই প্যারা লাগে। তো মাঝে মধ্যে আমি বনানী হয়ে যাই, মানে আসাদ গেট হয়ে, তারপর টিএসসি হয়ে যাই, চাঙ্গারপুল হয়ে। ওই রোডটাতেও মোটামুটি জ্যাম কম থাকে, বাট বাড্ডার যে রোডটা, এইটাতে ভাই প্রচুর জ্যাম থাকে, আর মাঝে মধ্যে মাথা প্রচুর গরম হয়ে যায়। আর এইসব অটোগুলো দেখেন ভাই, ওরা এই মেইন লেনে কী করতেছে? ওরা তো মেবি না, দেখছেন ওরা ইউটার্নও নেবে না, তাহলে ওরা এইভাবে এই লেনটা কেন করে রাখছে? তোরা বামে থাক ভাই, তোরা কেন মানে মেইন লেনে আসে বসে থাকস? ওদের জন্য ভাই প্রচুর জ্যাম লাগে, আপনারা এটা অ্যাগ্রি করেন আর না করেন, অটো রিক্সার জন্য প্রচুর জ্যাম লাগে। তো মাঝে মধ্যে মনে হয় ভাই একটা সাইকেল কিনে ফেলি, কারণ সাইকেলের অনেক সুবিধা, শরীরের ব্যায়াম হইতেছে, ফুয়েল কস্ট নাই, সার্ভিস কস্ট নাই, ইজিলি ক্যারি করা যাইতেছে। ধরেন আপনি ইউটার্ন নেবেন, বাট অনেক জ্যাম, আপনি ইজিলি হাতে করে রোড পার করে ফেলতে পারতেছেন। আর বাইকের সুবিধা দেখছেন ভাই, এমন চিপা চাপা দিয়ে আরামসে বের হয়ে যাওয়া যায়। দেখছেন ও হুদায় আমার চাপটা দিল, আমাকে যাইতে দিলে কি হইতো এমন? ও নিজে তো যাইতে পারবে না, মানে ওর অ্যাকচুয়ালি জেলাসি কাজ করতেছে, ও আমাকে যাইতে দিলেই পারতো। সমস্যা নাই ভাই, আপনি আমাকে যাইতে দেন নাই ভালো, আপনার ইগো আছে, আপনার জেলাসি কাজ করতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আমি এখনই বেরিয়ে যাব, পড়ে থাকবেন আপনিই জ্যামে। তো অনেক আপনার প্রাইভেট কারের ড্রাইভার আছে যারা ইজিলি সাইড দিয়ে দেয়, কারণ জানে যে আমি জ্যামে বসে থাকবো, আর আটকায় রেখে লাভ নাই। বাট এমনও কিছু ড্রাইভার আছে যারা আপনার ইচ্ছা করে সাইড দেয় না, সমস্যা নাই, এই রিক্সাগুলো পারানো লাগাই দেয় ভাই, ওদের খুব রিক্স লাগে। ওরা মেন লেনে এসে বসে থাকে, হুটার ব্রেক করে যাত্রী, মানে এমনও হয়েছে, মানে মেইন লেনে একটা রিক্সা খালি চলতেছে, আমি ওর পিছনে, তো ওর ওটিটা মারবো এমন টাইম করলো, হুট করে ব্রেক করে দিল। আরে ভাই ব্রেক করলো কেন? ও ব্রেক করছে, ওর যাত্রী ওরে থামতে বলছে, মানে প্যাসেঞ্জার উঠবে, ওরা হাত দেখাইছে, এর জন্য হুট করে ব্রেক করে দিচ্ছে। তুই যে ব্রেকটা করলি ভাই, তোর তো অ্যাটলিস্ট দেখা উচিত পেছনে কেউ আছে কি না, লুকিং গ্লাসও তো নাই, দেখবে কিভাবে? আর আমি বলছিলাম না ভাই, সাইকেলের অনেক সুবিধা, দেখছেন কত মজা করে চালাই যেতেছে, শারীরিক একটা ব্যায়ামও হইতেছে, চিপা চাপা দিয়ে আরামসে বের হয়ে যেতে পারতেছে। ছোটোবেলা আমারও সাইকেল ছিল, অ্যান্ড সামনে একটা খরগোশের হর্ন ছিল, অনেক জ্যাম ছিল, তাই ক্যামেরাটা অফ করে দিছিলাম, এখন আবার ওপেন করলাম, মোটামুটি রোডটা একটু ক্লিয়ার হয়েছে। তো আমি এই রুটে খুব কমই আসি, কারণ এর আগে আমি একবার এই রুটে প্রায় 1 ঘন্টা ওয়েট করছি। প্রথমত বাড্ডাতে কাজ চলতেছে ট্রেনের, তো এইখানে প্রচুর জ্যাম থাকে, অ্যান্ড এরপর রামপুরার জ্যাম, আর রামপুরার জ্যামের পর যখন খিলগাতে ঢুকি, তখন এই যে আপনার সায়দাবাদ ফ্লাইওভারের আগ পর্যন্ত অনেক জ্যাম পড়ে, আর এই জ্যামে অনেক প্যারা লাগে ভাই। মাঝে মধ্যে মনে হয় ভাই যে এই জ্যামের জন্য বাইক চালানোই ছেড়ে দিই। দেখছেন অটো রিক্সার কত আনাগোনা। ঢাকাতে ম্যাক্সিমাম প্রবলেম অটো রিক্সাগুলো করে, আর রোডের মাঝখানে ওই দেখেন আসছে উল্টা, দেখছেন আমরা যাইতে পারতেছি না, ও উল্টা যাইতেছে। তো আমার মনে হয় কি, এই ঢাকা শহরে আপনার ফুটপাতে যে দোকানপাট বসে এইগুলোরে যদি উঠাই দিতে পারে, আর রোডের উপরেও যেগুলো বসে এইগুলোরও যদি উঠাই দিতে পারে, আর অটো রিক্সাটা যদি উঠাইতে পারে, ঢাকার জ্যাম অনেকটাই কমে যাবে। আর অনেকক্ষণ পর ফ্রি একটা রোড পাইলাম, সেই হর্নেটের থ্রোটল রেসপন্স অনেক জোস, আমার অনেক ভাল লাগে। সামনে আরও জ্যাম আছে মনে হইতেছে, তো এই জ্যামে আসলে মোটর ব্লক করে কোনো মজা নাই।
তো আপনাদেরকে আমি জ্যাম দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন অ্যান্ড অলওয়েজ সেফ রাইড, কারণ জীবনের মূল্য অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।